সমরবাবুকে আইসিইউ থেকে বের করার সময় শ্রীমন্তী ওনার সঙ্গে রইল। এদিকে শ্রীমন্তীর বানানো টিফিনটা অয়ন শেষ করতে না করতেই ওর মোবাইলটা বেজে উঠল। অয়নদা প্লিজ বাঁচাও আমাকে, না হলে আমার সর্বনাশ হয়ে যাবে। আবার নতুন করে কি নাটক শুরু করলে দিশা? অয়নদা, আমি এখন মনীষ আগরওয়ালের ক্লাবে আছি, তুমি প্লিজ জলদি। ও দ্রুত শ্রীমন্তীর কাছে গিয়ে বলল, শ্রীমন্তী, আমাকে একটা জরুরি কাজে বেরোতে হবে এক্ষুনি, আমি একটু পরেই ফিরে আসছি। শ্রীমন্তী ওর দিকে ফিরে কোনো উত্তর দেওয়ার আগেই অয়ন ওখান থেকে বেরিয়ে গেল। এদিকে মনীষ আগরওয়ালের ক্লাবে পৌঁছে অয়ন দেখল পুরো ক্লাব খালি, সেখানে কেউ নেই। কেমন একটা ষড়যন্ত্রের আভাস পেল অয়ন। দুরু দুরু বুকে ভেতরে এগোতে যেতেই পেছন থেকে একটা হাত এসে ওর নাকে একটা রুমাল জোরে চেপে ধরল, আর তারপর জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। ঠিক তখনই দুজন ব্যক্তি এসে দাঁড়ালো সেখানে। চেতনাহীন অয়নের সামনে হাসি মুখে এসে দাঁড়ালো সৌর্য আর দিশা। অয়ন তার উপর ঘটে যাওয়া এই আকস্মিক আক্রমণ সামলাতে পারল না। একটা সময় সম্পূর্ণ অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল অয়ন। অয়নের নাকে চেপে ধরা রুমালটাতে ক্লোরোফর্ম ছিল, আর সে কারণেই জ্ঞান হারিয়েছিল অয়ন। অয়ন অজ্ঞান হয়ে যেতেই ওর সামনে এসে দুজন উপস্থিত হল। তারা হল সৌর্য এবং দিশা। দুজনের মুখে বিজয়ীর হাসি। মনীষ আগরওয়ালকে বলো ওর কাজ শুরু করে দিতে। এরপর কি হলো কিছুই জানা গেল না। পরের দিন যখন অয়নের জ্ঞান এলো তখন ও দেখল ও নিজের ঘরে। আমি এখানে কি করে এলাম? কাল রাতে কি হয়েছিল আমার সাথে? ওদিকে শ্রীমন্তীর বাবা হসপিটালে রয়েছেন, আর শ্রীমন্তী যদি জানতে পারে আমি বাড়িতে আছি তাহলে কত খারাপ লাগবে ওর। কিন্তু কাল রাতে আমার সাথে কি হয়েছিল সেটা আমাকে জানতেই হবে। অয়ন দ্রুত নিজের মোবাইলটা বের করে দিশাকে ফোন করল। দিশা, এসব কি খেলা চলছে? কোথায় আছো তুমি? তোমার ফোন পেয়ে আমি যখন আগরওয়ালের ক্লাবে গেলাম তখন তুমি সেখানে ছিলে না। তারপর কেউ একজন আমাকে অজ্ঞান করে দিল। জ্ঞান ফিরতে আমি দেখলাম আমি আমার ঘরে আছি। সত্যি করে বলো তো, কি হয়েছে আমার সাথে? সে কি অয়নদা, তোমার কি ওইসব সস্তার নেশা করার অভ্যাস হয়েছে নাকি? আমি তো তোমাকে কোথাও ডাকিনি। তাছাড়া আমি তো শহরের বাইরে আছি। কি সব যাতা বলছো তুমি? শোনো, আমি এখন একটু বিজি আছি, তাই তোমার বাজে কথা শোনার সময় আমার এখন নেই। ঠিক তখনই ওর ফোনে শ্রীমন্তীর একটা মেসেজ এলো। বাবার কন্ডিশন এখন ভালো আছে, ওনাকে খুব শীঘ্রই ডিসচার্জ করে দেওয়া হবে। আপাতত অফিসের জরুরি কাজে আমাকে মল্লিক ইন্ডাস্ট্রিজ আসতে হয়েছে। শ্রীমন্তীর মেসেজটা পড়ে অয়ন স্বস্তির নিঃশ্বাস ফেলল। সেই সময় ওর মোবাইলে বিক্রমবাবুর ফোন এলো। অয়ন ফোনটা রিসিভ করতেই বিক্রমবাবু বললেন, ছোটবাবু, এবার আপনি আপনার কাজ শুরু করতে পারেন। আপাতত আপনার থাকার জন্য সানরাইজ টাওয়ারে একটা ফ্ল্যাট বুক করে দেওয়া হয়েছে। আপনি একবার গিয়ে জায়গাটা দেখে আসতে পারেন। তবে ওখানকার ওনার বিপ্লব সামন্তকে একটু সমঝে চলবেন। লোকটা খুব শেয়ানা, আর যেভাবেই হোক নিজের কাজ হাসিল করে নিতে ওস্তাদ। কিছু একটা ভেবে অয়ন বাড়ি থেকে বেরিয়ে দেখল বাইরে ওর বাইকটা দাঁড় করানো। এই বাইকটাকে নিয়েই ও মনীষ আগরওয়ালের ক্লাবে গিয়েছিল। এই ব্যাপারটা অয়নকে ভাবিয়ে তুলল। অয়ন নিজের মনে মনে বলল, এই ব্যাপারে মনীষ আগরওয়ালের সাথে কথা বলতে হবে। গতকাল রাতে ওর ক্লাবে ঠিক কি হয়েছিল, কিন্তু তার আগে আমাকে একবার সানরাইজ টাওয়ারে যেতে হবে। এই বলে অয়ন দ্রুত গতিতে বাইক ছোটালো সানরাইজ টাওয়ারের উদ্দেশ্যে। সানরাইজ টাওয়ারে পৌঁছে বাইকটা একপাশে পার্ক করল অয়ন। ও ভেতরে ঢুকতে গেলে গেটের সামনে থাকা দুজন গার্ড ওকে আটকে জিজ্ঞেস করল, আরে আরে, এভাবে ভেতরে কোথায় ঢুকে যাচ্ছ? কে তুমি? অয়ন পেছন ঘুরতেই দেখল সেখানে সানরাইজ টাওয়ারের ওনার বিপ্লব সামন্ত দাঁড়িয়ে আছে। তোমরা আদৌ জানো তোমাদের সামনে কে দাঁড়িয়ে আছেন? আমি কে তা এদের জানানোর কোনো প্রয়োজন নেই মিস্টার সামন্ত। ঠিক বলেছেন স্যার, আমি অবশ্য জানতাম যে আপনি এখানে আসবেন, কিন্তু গার্ডদের বলে রাখার ব্যাপারটা মাথা থেকে একদম বেরিয়ে গেছিল। আপনার জন্য স্পেশাল লাঞ্চের ব্যবস্থা করে রেখেছি স্যার, একটু সেবা করার সুযোগ আমাকে দিন। এই বলে বিপ্লব সামন্ত অয়নকে ভেতরে নিয়ে গেল। ভেতরে এসে অয়ন দেখল খুব সুন্দরভাবে টেবিল সাজানো হয়েছে। দারুণ জাঁকজমকের সঙ্গে লাঞ্চের আয়োজন করেছিল বিপ্লব সামন্ত। হয়তো সে ভেবেছিল যে অয়ন রায়চৌধুরীকে হাতে রাখতে পারলে তাদের নিজেরই লাভ হবে। আপনার সানরাইজ টাওয়ার ধীরে ধীরে বেশ পপুলার হচ্ছে, কিন্তু আমার মনে হয় এই বিল্ডিংগুলো যদি আরও এক্সপ্যান্ড করা যায় তাহলে এর পপুলারিটি আরও বাড়বে। অনেক বড় বড় লোক এখানে ফ্ল্যাট নেবেন। আপনি ঠিকই বলেছেন মিস্টার রায়চৌধুরী, কিন্তু তার জন্য অনেক টাকার দরকার, যে এই মুহূর্তে আমার কাছে নেই।
আপনি যদি চান তবে আমি আপনার প্রজেক্টে ইনভেস্ট করতে পারি। এটা তো আমার কাছে পরম সৌভাগ্যের বিষয়। আপনার এ প্রস্তাবে আমি এক বাক্যে রাজি। এভাবে লাঞ্চ করতে করতেই ওদের মধ্যে একটা ডিল ফাইনাল হয়ে গেল। গোটা বিষয়টায় বিপ্লব সামন্ত খুবই খুশি হল। সে অয়নকে বাইরে ছাড়তে এসে বলল, আশা করছি খুব শীঘ্রই আবার আমাদের দেখা হবে। আর আপনার বাইকটা আমার দারোয়ান নষ্ট করে দিয়েছে, তার জন্য রিয়েলি সরি। আমি এর ক্ষতিপূরণ দিতে চাই, আপনি প্লিজ না করবেন না। ইতিমধ্যেই বিপ্লব একজনকে কিছু একটা ইশারা করতেই সে বিপ্লবের স্পোর্টস কারটা নিয়ে অয়নের সামনে হাজির করল। অয়ন সেই গাড়িটায় উঠে বসে ড্রাইভ করে বেরিয়ে গেল। এদিকে গাড়িটা নিয়ে অয়ন শ্রীমন্তীর অফিসের সামনে এসে দাঁড়াল। আজও এই গাড়ি করেই শ্রীমন্তীকে বাড়ি নিয়ে যেতে চাইছিল। অফিস থেকে বেরিয়েই শ্রীমন্তী অয়নকে ওই গাড়িতে দেখে বলল, এসবের মানে কি? এত দামি গাড়ি ভাড়া নেওয়ার কি দরকার ছিল? তুমি টেনশন করো না, এটা আমার এক বন্ধু আমাকে ব্যবহার করতে দিয়েছে। চলো যাওয়া যাক। এই বলে অয়ন গাড়ির দরজা খুলে দিলে শ্রীমন্তী গাড়িতে উঠে বসল। তারপর ওরা দুজনেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। যেতে যেতেই অয়নের মোবাইলে একটা মেসেজ ঢুকল। ও এক হাতে স্টিয়ারিং ধরে অপর হাতে মোবাইল অন করতেই দেখল সৌর্যর মেসেজ এসেছে। মেসেজটা ওপেন করতেই অয়নের হাতটা কেঁপে গেল। শ্রীমন্তী চমকে উঠে জিজ্ঞেস করল, কি হলো? কিছু না তো। সৌর্য মেসেজে বেশ কয়েকটা ফটো পাঠিয়েছিল অয়নকে। মেসেজটা দেখে অয়নের মাথা খারাপ হওয়ার জোগাড় হলো। শ্রীমন্তী আশ্চর্য হয়ে অয়নকে দেখতে দেখতে বলল, তোমার যদি কোনো প্রবলেম হয়ে থাকে তবে আমাকে বলতে পারো। অয়ন কোনো জবাব দিল না। কিছুক্ষণের মধ্যেই ওরা বাড়ি পৌঁছে গেল। ওনার বাড়িতে আগে থেকেই সুরভি দেবী সৌর্য এবং দিশার সঙ্গে উপস্থিত ছিলেন। রাগে ওনার মুখ চোখ লাল হয়ে উঠেছিল। সামনের টেবিলেই রাখা ছিল অয়ন আর শ্রীমন্তীর ডিভোর্সের কাগজপত্র। শ্রীমন্তী আর অয়ন বাড়ি পৌঁছাতেই সুরভি দেবী ওদের কাছে এসে চিৎকার করে উঠলেন, অয়ন, তুমি আর এ বাড়িতে চৌকাট পেরোনোর দুঃসাহস দেখিও না। এতদিন তুমি আমার মেয়ের জীবনে একটা দাগ ছিলে, কিন্তু এখন তো তুমি শ্রীমন্তীর জীবনের একটা কলঙ্ক। তোমার এত সাহস কি করে হলো যে তুমি আমার মেয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে? এই সব মিথ্যে। একদম বাজে কথা বলবে না। এই ছবিগুলো দেখে যে কেউ বলবে যে এগুলো তোমারই ছবি। এই বলে সৌর্য নিজের মোবাইলটা বের করে শ্রীমন্তীর দিকে এগিয়ে দিল। শ্রীমন্তী অবাক হয়ে ফটোগুলো দেখছিল। দেখতে দেখতে শ্রীমন্তীর চোখে জল চলে এসে গিয়েছিল। শ্রীমন্তী এক ঝলক অয়নের দিকে তাকালো। শ্রীমন্তী, এসব মিথ্যে, সব ষড়যন্ত্র। তোমার আর আমার সম্পর্কটা শেষ করে দেওয়ার জন্য সব প্ল্যান করা হয়েছে। কোন সম্পর্কের কথা বলছো তুমি? যেটা এখনো ঠিকমতো গড়েই ওঠেনি সেটা আবার শেষ কিভাবে হবে? চোখ ভর্তি জল নিয়ে শ্রীমন্তী সবার দিকে তাকাচ্ছিল। এক ঝলক অয়নের দিকেও তাকালো শ্রীমন্তী। ওর চোখে জল দেখে অয়নের খুব কষ্ট হচ্ছিল। আর তখনই সুরভি দেবী শ্রীমন্তীর হাতে একটা পেন ধরিয়ে দিয়ে বললেন, সামনেই ডিভোর্স পেপার রাখা আছে। শ্রীমন্তী, এটাতে সই করে দে। আমি তোকে আর কিছুতেই এই ছেলেটার সাথে থাকতে দেব না। সুরভি দেবীর হাত থেকে পেনটা নিয়ে ধীরে ধীরে শ্রীমন্তী সেই টেবিলের দিকে এগিয়ে গেল, যার ওপর ডিভোর্স পেপারটা রাখা ছিল। ওকে টেবিলের দিকে এগোতে দেখে মুহূর্তের জন্য অয়নের বুকটা ধড়াস করে উঠল। শ্রীমন্তী কি অয়নকে ডিভোর্স দিয়ে দেবে, নাকি এই গল্পে আসবে নতুন কোনো মোড় যা অয়ন আর শ্রীমন্তীর জীবনকে অন্য খাতে বইয়ে দেবে? জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফএম এর সাথে।